হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা ৬৫তম ক্লাসে উপস্থিত হয়েছি। সাজেশনের ২২ নম্বর অঙ্ক দেখব। আইটিবি পরীক্ষার প্রস্তুতি ২০২৪-এর আজকে আমরা ৬৫তম ক্লাসে উপস্থিত হয়েছি। যারা এখনও ক্লাসে জয়েন করেননি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে নিন। যারা আমার আগের ক্লাসগুলো দেখেননি, আমার এই পেজ থেকে ক্লাসগুলো দেখে নিতে পারবেন, অথবা আমার ইউটিউব চ্যানেল এইচকেবি লিগ্যাল অ্যাডভাইস, সেখান থেকেও আপনি ক্লাসগুলো দেখে নিতে পারবেন। আমরা উপস্থিত হয়েছি আজকে ৬৫তম ক্লাসে। আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা ২০২৪-এর আজকে আমরা ৬৫তম ক্লাসে উপস্থিত হয়েছি। যারা এখনও ক্লাসে জয়েন করেননি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে নিন। আমরা এখনই মূল আলোচনায় ফিরে যাব। কে কে শুনতে পাচ্ছেন আর কোথা থেকে শুনতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমরা দেখব একটি কোম্পানির জুনিয়র অফিসারের আয় ও কর পরিগণনা। জুনিয়র অফিসারের আয় ও কর পরিগণনা একটি কোম্পানির। তো চলুন শুরু করা যাক। আগে আমরা অঙ্কটা দেখি কি বলছে। বলছে জনাব খালিদ চৌধুরী একটি কোম্পানির জুনিয়র অফিসার। তিনি মাসিক ২২,০০০ টাকা বেতন পান। তিনি মূল বেতনের 10% অনুমোদিত তহবিলে দান করেন। তার ২৪ সালের ২৩শে জুন সমাপ্ত আয় বৎসরে তার অন্যান্য আয়গুলো হচ্ছে: মহার্ঘ ভাতা মূল বেতনের 10%, বাৎসরিক বোনাস, আমরা জানি সেটা দুটি হয়, বোনাস দুটি মূল বেতনের সমপরিমাণে হয়, সেটাও আমরা জানি। নিয়োগকর্তা তাকে এক কক্ষ বিশিষ্ট একটি বাসা দিয়েছে যার বার্ষিক মূল্য ৩৮,০০০ টাকা। বার্ষিক মূল্য। তিনি তার মালিকানাধীন একটি ভবনের ভাড়া, মানে ভবন হতে ভাড়া, বার্ষিক ৩৫,০০০ টাকা পায়, মানে এক বছরে ৩৫,০০০ টাকা। তার অপর ভবনে তারা একজন আত্মীয় বসবাস করে যার বার্ষিক আনুমানিক মূল্য ৬০,০০০ টাকা। কৃষি হতে নিট আয় ৮৪,০০০ টাকা। জনাব খালিদ চৌধুরীর আয় ও কর পরিগণনা করতে হবে। যারা খাতা কলম নিয়ে প্রস্তুত হন নাই, খাতা কলম নিয়ে নিন, আমরা এখনই অঙ্ক করতে শুরু করব। আজকে আমরা সাজেশনের ২৩ নম্বর অঙ্ক করব। আইটিপি এক্সাম প্রিপারেশন ২০২৪-এর আজকে আমরা ৬৫তম ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমরা সাজেশনের ২৩ নম্বর অঙ্ক দেখব। ওয়ালাইকুম সালাম লাভলি আপু, কেমন আছেন আপনি? চলুন শুরু করা যাক। যারা খাতা কলম নিয়ে প্রস্তুত হননি প্রস্তুত হয়ে নিন। বলছে খালিদ চৌধুরী
কোম্পানির জুনিয়র অফিসার। জুনিয়র অফিসার্স আমরা জানি যারা গার্মেন্টস ফ্যাক্টরি অথবা কোম্পানির চাকরি করে, ইনচার্জ বলি না আমরা, ইনচার্জ কিন্তু জুনিয়র অফিসার। তো একজন জুনিয়র অফিসারের আয়ও কর পরিগণনা করতে হবে। তার আগে দেখি তার মূল বেতন কত। চাকরি হতে আয়, চাকরি হইতে আয় মূল বেতন দেখি। তার মূল বেতন হচ্ছে 22,000 টাকা। তার মূল বেতন 22,000 টাকা, মহার্ঘ ভাতা 22,000 টাকা, 12 দিয়ে 22,000 একটু গুণ দেন, দেখেন কত টাকা হয়। সম্ভবত 2,64,000 টাকা। $2,64,000 টাকা। মহার্ঘ ভাতা 10%, মূল বেতনের 10%। তার মানে 2,64,000-এর 10%, 2,64,000-এর 10%, 2,64,000, 64,000 10% হবে 26,400। তারপরে আছে বোনাস। বোনাস আমরা জানি দুটি, মূল বেতন যেহেতু 22,000 টাকা, তার দুটি হবে। তাহলে 22 দুগুণে 44,000। তারপরে আছে আবাসন সুবিধা। আবাসন সুবিধা সেটা আমরা জানি বার্ষিক বলে দিছিল 38,000 টাকা, বার্ষিক 38,000 টাকা। তারপরে আছে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান আছে 10%, মানে সে 10%, নিয়োগকর্তার দান আছে 10%, সেটা কিন্তু মোটায়ে যোগ হবে। তার দান প্রভিডেন্ট ফান্ডে 10%, তাহলে 10% যদি হয় তাহলে 26,000 হবে। 26,000 এই ছিল তার আয়, চাকরি হতে আয়।
সবগুলো যোগ করলে কত হয় একটু দেখেন আপনারা। 3,98,000 হয়। 3,98,000 মোট। বাদ যাবে 3/1 বা 4.5 লাখ টাকা, যেটা কম। তিন ভাগ করলে কত হয়? সম্ভবত 1,32,000 টাকা। বাদ দিতে হবে এটা। বাদ দিলে থাকে হচ্ছে 3,98,000 থেকে 1,32,000 বাদ দিলে হয় 1,32,933 টাকা। 933 1,32,933 টাকা। তাহলে থাকে 2,65,867 টাকা। তার কিন্তু অন্যান্য আয়ও আছে। তার ভাড়া হতে আয় আছে, আমরা জানি ভাড়া হতে আয় দেওয়া আছে 35,000 টাকা। সেটা প্রশ্নের মধ্যে উল্লেখ আছে 35,000। ভাড়া হতে আয় 35,000 টাকা। ভাড়া হতে আয় বলতে তার দুইটি ভবন আছে। একটি ভবনে তার এক আত্মীয় থাকে, ভাড়া হতে আয়, এটা আমরা লিখি প্রথম ভবন। 3,38,000 টাকা, ঠিক আছে। প্রথম ভবন হতে এটা আমরা জানি খরচ কত, 25% বাদ দেওয়া যায়। অনুমোদনযোগ্য খরচ 25%, ঠিক না? 25% বাদ দেওয়া যায়। তাহলে 25% কত আসে? 8,000 সামথিং। 8,000 লাভলি আপু, দেখি এখানে ভুল হয়েছে কিনা। তিন লক্ষ 98,000, 3,98,400 না, না 800 হওয়ার কথা। লাভলি আপু, 3,98,800 হওয়ার কথা। 400 হবে না, 800 হবে। 26,402 বার। দেখেন আপনি একটু খেয়াল করে। আটশো হবে বার 3। ঠিক আছে। তিন লক্ষ 98,800 ভাগ 3। ঠিক আছে। 35,000 হবে 8,750। বিয়োগ করলে থাকে হচ্ছে এখানেও লেখা যায়, আবার এদিক দিয়েও লেখা যায় 26,000
250, আপনি এটাও এখানে লিখতে পারেন 2,65,000। আচ্ছা, 67। তারপরে দ্বিতীয় ভবন আছে ঠিক আছে বলে আপু। তারপরে দ্বিতীয় ভবন আছে, দ্বিতীয় ভবন বলছে 60,000 টাকা, যেহেতু তার আত্মীয় থাকে দ্বিতীয় ভবনে। দ্বিতীয় ভবন হতে আয় 60,000 টাকা। অনুমোদনযোগ্য খরচ 25%। 15,000, 25%, 4-15, 60 থাকলে হচ্ছে 45,000। তার কৃষি হতে আয় আমরা জানি কৃষি হতে আয় আছে 84,000 সামথিং, 444। তাহলে মোট হলো এই 4টা, চাকরি হতে আয়, ভাড়া হতে আয়, এই 2টা, আর হচ্ছে কৃষি হতে আয়। 4টা যোগ করলে কত হয় একটু দেখেন। সম্ভবত 4,21,600, 4,21,000, 4,21,561 টাকা তার মোট আয়। মোট আয় এটা 4,21,561। কর দায় প্রথম 3,50,000 করমুক্ত। তারপর থাকলো হচ্ছে কৃষি হতে, তো তার ওইটা বলছে কৃষি হতে আয়, এটা বলে নাই যে কৃষি হতে যদি উৎপাদন হয়, উৎপাদন খরচ, উৎপাদনের কথা যদি উল্লেখ থাকে তখন আপনি বাদ দিবেন। এখানে যদি আপনি বাদ না দেন, এখানে নিট আয়ের কথা উল্লেখ থাকবে, অবশ্যই সেটা নিট আয় হবে। নিট আয় যদি না হয় তাহলে আপনি বাদ দিতে পারবেন। কৃষি হতে এখানে আপনি উল্লেখ করতে পারেন এটা নিট আয়। নিট আয় হলে সেটা বাদ যাবে না। আমি নিট আয় বলতে ভুলে গেছি, নিট আয় সেটা। নিট আয় না হলে অনুমোদনযোগ্য খরচ 60%। থাকলো 71,560, 61, 5%।
3,578 টাকা। 3,508, ওনার তো কোনো বিনিয়োগ নাই, আর বিনিয়োগ থাকলেও কিন্তু এখানে দেখেন ইনকামটা কত, বিনিয়োগ নাই, বিনিয়োগের কথা উল্লেখ করে না এখানে, বলছে শুধু ভবিষ্যৎ তহবিল দান আছে তার মোট আয়ের 10%। যেহেতু অন্য কোনো বিনিয়োগ নাই, তো এখানে কর রিয়াত সে কর রিয়াত নোট দিতে হবে না সেটার, তো বিনিয়োগ নাই তার। যদি কর রিয়াতের পরিমাণ উল্লেখ করা থাকে তাহলে মানে কর, যদি বিনিয়োগ না থাকলে তো কর রিয়াত পাবে না, কর রিয়াত না থাকলে তো উল্লেখ করার দরকার নেই, প্রদেয় কর এটাই হবে, প্রদেয় কর 3,578। যেহেতু ঢাকা ঢাকা অথবা সিটি কোনো কিছু উল্লেখ করে নাই, তো তার আমরা সর্বনিম্ন এটাই ধরতে পারি। যদি স্থান উল্লেখ থাকে তাহলে আপনি 3,000, 4,000, 5,000 ওইটা ইয়ে করতে পারেন। যেহেতু স্থানের কথা উল্লেখ নাই, ঠিক আছে, তাহলে আমরা এটাই ধরে নিতে পারি। আশা করি আপনারা বুঝতে পারছেন অঙ্কটা। কর রিয়াত নাই, কর রিয়াত যেহেতু নাই তো আসবে না, আর লাভলি কোনো নোট দিতে হবে না। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হবে আগামী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।